টিফিন বক্স মানেই কিছু অনন্য স্বাদের বাংলা গল্পের ভুরিভোজন। আর এই গল্পগুলির স্বাদ সঠিক সময়ে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার প্রিয় টিফিন বক্স অডিও স্টোরি শ্রোতা বন্ধুরা, টিফিন বক্সের আজকের নিবেদনে আপনারা শুনবেন লেখক প্রমথনাথ বিশি রচিত একটি অলৌকিক ছোট গল্প মহানন্দতান্ত্রিক ও সস্তয়ন। প্রসঙ্গত বলে নেওয়া দরকার, এই গল্পে যে অলৌকিক বা অতিপ্রাকৃত ঘটনার বর্ণনা আছে তা একান্তই লেখকের কল্পনাপ্রসূত সাহিত্য সৃষ্টির উপাদান মাত্র। এই গল্পের মাধ্যমে কোনো রকমের কোনো কুসংস্কার বা অযৌক্তিক ভয়ের প্রচার করার কোনো উদ্দেশ্যই টিম টিফিন বক্সের নেই। আমাদের আশা যে শ্রোতা বন্ধুরা শুধুমাত্র গল্প শোনার আনন্দেই খোলা মনে আজকের এই গল্পটিকে গ্রহণ করবেন। শ্রোতাদের সুবিধার্থে এবং গল্পটিতে নাটকীয়তা বজায় রাখার জন্য আমরা মূল গল্পটিকে এক রেখে সামান্য কিছু পরিবর্তন ও পরিমার্জন করে নিয়েছি। আজকের গল্পের লেখক শ্রী প্রমথনাথ বিশি ছিলেন একাধারে বিখ্যাত সাহিত্যিক, সাহিত্য সমালোচক, অধ্যাপক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি 1901 খ্রিস্টাব্দের 11 জুন নাটোর জেলার জোয়ারি গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন নলিনীনাথ বিশি ও মাতা ছিলেন সরোজবাসিনী দেবী। তিনি 1929 খ্রিস্টাব্দে রাজশাহী কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন। 1924 সালে শান্তিনিকেতনের ছাত্র থাকা অবস্থায় তিনি তার প্রথম উপন্যাস লেখেন দেশের শত্রু। এরপর একে একে বহু রচনা যেমন পদ্মা, জোড়াদিঘির চৌধুরী পরিবার, কেশুবতী, নীলমণির স্বর্গ, সিন্ধু প্রদেশের প্রহরী উপন্যাসগুলি রচনা করেন। তবে তার শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু কেরি সাহেবের মুন্সি। এই উপন্যাসের জন্য তিনি 1960 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। তার আরেকটি বিখ্যাত উপন্যাস লালকেল্লা। এছাড়া তিনি একজন ছোট গল্পকার ও নাট্যকারও ছিলেন। তিনি 1985 সালের 10ই মে কলকাতায় মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে আজকের গল্প মহানন্দতান্ত্রিক ও সস্তয়ন। জীবনে অনেক বিচিত্র কাজেই হাত দিয়েছি, বলা বাহুল্য যে কোনোটাই শেষ করতে পারিনি। প্রথম জীবনে একবার ভূপর্যটক সেজে বেরিয়েছিলাম। কলকাতা থেকে সীতারামপুর পৌঁছে বুঝতে পারলাম ভূগোলের ক্লাসে পৃথিবীটাকে যত বড় বলে বর্ণনা করা হয়েছে, পৃথিবীটা তার চেয়েও কিছু বড়। তাই কালো বিলম্ব না করে টিকিট কেটে কলকাতা ফিরে এলাম। ফিরে এসে এক বন্ধুর সাথে পল্লী উন্নয়নের কাজে লাগলাম। এই সময়ে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরতে ঘুরতে এক তান্ত্রিকের সাথে জুড়ে গেলাম এবং রীতিমতো রক্তাম্বর, রুদ্রাক্ষের মালা ও একটা প্রমাণ সাইজের নরকঙ্কাল সংগ্রহ করে ফেললাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার তন্ত্রগুরু গাড়ি চাপা পড়ে মারা গেলেন। তার কাছে শুনেছিলাম পঞ্চকোট পাহাড়ে কোনো এক মহাতান্ত্রিক আছেন। আমি তার সন্ধানে চললাম। একদিন শেষ রাতে মুরাডি স্টেশনে নামলাম। তখনও অন্ধকার ছিল, কাজেই স্টেশনের বারান্দায় অপেক্ষা করছি আলো বাড়লে রওনা হব। সেই সময়ে আমার এক ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল। লোকটি সেদিন তার যে কাহিনী আমাকে শুনিয়েছিল তাই আজ এখানে বলবো। তবে একটা কথা বলতে দ্বিধা নেই যে সেদিন তার কাছে যা শুনেছিলাম তারপর আমার মনে তান্ত্রিকতা সম্পর্কে এক ভীষণ ভয়ের সঞ্চার হয়েছিল, যার ফলে আমি তান্ত্রিকতা ছেড়ে
হোমিওপ্যাথি ডাক্তারি শুরু করলাম। যাই হোক, ঘটনাটা এবার বলি। মুরাডি স্টেশনের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার কাটার অপেক্ষা করছি। এমন সময় দূরে আবছা অন্ধকারে দেখি একজন লোক তামাক খাচ্ছে। সেই অন্ধকারে দেখলাম তার পরনে রক্তাম্বর, গলায় কয়েক ছড়া রুদ্রাক্ষের মালা, ললাটে রক্তচন্দনের তিলক। মনে মনে ভাবলাম, ইনি কি সেই পঞ্চকোটের তান্ত্রিক? আলাপ জমাতে যাব এমন ভাবছি, হঠাৎ তিনি নিজেই আমায় জিজ্ঞেস করলেন, মশাইয়ের নাম? নাম ধাম বললাম। উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, বেশ বেশ, তব এখানে কি জন্য? সবিস্তারে সব বললাম, এই আশায় যে ইনি যদি সেই তিনি হন তাহলে নিশ্চয়ই ধরা দেবেন। তিনি বললেন, বুঝলাম, তা মশাইকে তো বালক বললেই হয়। বললাম, আগে না, আমার বয়স 25। শুনে উনি বললেন, হুম তবে আর কি, বালক আর কাকে বলে? তা বলি, সংসারে আর কে কে আছেন? বললাম। শুনে বললেন, ও, তা বিয়ে থা করেননি দেখছি। আমি মনে মনে ভাবছি ইনি হয়তো কোনো ঘটক। এমন সময় উনি বললেন, শুনুন, আমি বলি কি, আপনি বরং ঘরে ফিরে যান। জানতে চাইলাম কেন? তাতে উনি বললেন, ও পথ বড় বিপদ সঙ্গল। ওনার এই কথা শুনে ভাবলাম পাহাড়ের পথে যেতে হয় তো, তাই হয়তো বাঘ ভাল্লুকের কথা বলছেন। জিজ্ঞেস করলাম, বিপদ? বাঘ ভাল্লুক আছে নাকি? উনি শুনে বললেন, আরে না না, পাহাড়ের পথের কথা বলছি না, আমি বলছি তান্ত্রিক সাধনার পথের কথা। ও পথ বড় বিপদ সংকুল। বললেন, আমি নিজে একজন তান্ত্রিক, তাই আগে থেকেই আপনাকে সতর্ক করে দিচ্ছি, ও পথে পা বাড়াবেন না, আপনার সর্বনাশ হয়ে যাবে। তার ওই কথা শুনে আমার মনে কেমন যেন একটা ভাব হলো। জানতে চাইলাম, কেন এমন বলছেন? আমার সেই প্রশ্নের উত্তরে উনি বললেন, তবে শুনুন, এ বানানো ঘটনা নয়, আমার নিজের জীবনে যা ঘটেছে, যে মহা সর্বনাশ হয়েছে, সেই ঘটনার কথাই আজ আপনাকে বলছি। আমার জীবনের এই ঘটনাটা শোনার পরেও যদি আপনার মনে ও পথে যাবার ইচ্ছা হয়, তাহলে ও পথে যাবেন। তার সে কথা শুনে মনে একটা কৌতূহল চেপে বসলো। বললাম, বলুন। আমার কথা শুনে উনি আমার পাশে এসে বসলেন। অন্ধকার তখন পাতলা হয়ে আসছিল। দেখলাম লোকটি বেশ রোগা। নাক আর চোখ বাদ দিলে মুখমণ্ডলের আগাগোড়া সারি সারি বলিরেখা চিহ্নপূর্ণ।
এমন উঁচু নাক আর উজ্জ্বল চোখ কমই দেখা যায়। হুঁকো কোলকে মাটিতে নামিয়ে রেখে লোকটি তার কথা বলতে আরম্ভ করলেন। মানভূম বাঁকুড়ার যেখানেই যাবে মহানন্দ ঠাকুরের নাম শুনতে পাবেন। আমি সেই মহানন্দ ঠাকুর, আমাদের তান্ত্রিক বংশ। ছেলেবেলায় পিতার কাছে শাস্ত্রপাঠ এবং অন্যান্য শাস্ত্রীয় ক্রিয়াকর্মাদি শিখেছি। তান্ত্রিক ক্রিয়াকর্মের আয়ে আমাদের সংসারে বেশ সচ্ছলতাও ছিল। আমার পিতা ওই আয়েই কিছু জমি জমাও কিনেছিলেন। পিতার মৃত্যুর পর আমিও ওইভাবেই সংসার চালাতে লাগলাম। যথা সময়ে বিবাহ করলাম, ক্রমে সন্তানাদিও হলো। ইতিমধ্যে একজন অভিজ্ঞ তান্ত্রিক হিসেবে চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়েছিল। প্রায়শই অন্যান্য জেলা থেকেও শান্তি সস্তায়নের ডাক আসত। এমনকি মাঝে মধ্যেই নানা ধনী ব্যক্তিদের আগ্রহে আমাকে কলকাতায় তাদের বাড়ি গিয়ে ক্রিয়াকর্মাদি করতে হতো। এই সময় অনাদি আর মহেন্দ্র নামে দুজন বেশ উপযুক্ত ব্রাহ্মণ চেলাও আমার জুটেছিল। যাক সেসব কথা। এবার উনি একটু থামতে আমি বললাম, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। এই তান্ত্রিক ক্রিয়াকর্ম করে যদি আপনার এতই বাড়বাড়ন্ত হয়ে থাকে, তাহলে আমায় কেন বারণ করছেন? উনি আমার এ কথা শুনে বললেন, অতিবার ভালো নয়, এ থেকেই তো আমার পতন, আর সেটাই বলছি। সে প্রায় 20 বছর আগের কথা হলেও সেদিনটা আমার পরিষ্কার মনে আছে। দাওয়ায় বসে তামাক খাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক এসে বলল যে আমাকে তার মনিবের কলকাতার বাড়িতে গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। তার মনিব আমার কথা তার এক বন্ধুর কাছ থেকে জেনেছেন। আমার আপত্তি করবার কিছুই ছিল না, কারণ একদিকে প্রচুর টাকা পাওয়ার আশা, আর অন্যদিকে আজন্মার কারণে সে বছর খরচের টানাটানি। আমি কলকাতা যাচ্ছি শুনে ছেলেমেয়েরা কলকাতা থেকে কি কি আনতে হবে তার একটা ফর্দ আমার হাতে দিল। আমার সেই 2 চেলা অনাদি আর মহেন্দ্রকে সঙ্গে নিয়ে আমি সেই ভদ্রলোকের সাথে সেদিন রাতে কলকাতা রওনা দিলাম। কলকাতায় এসে লোকটির মনিবের সাথে আলাপ হল। যেমন ধনী তেমনই সচ্ছল, প্রায় 60-এর উপর বয়স, নাম যদুপতি। তিনি বললেন যে বছর 10 আগে গিরিডিতে তিনি একটি বাড়ি কিনেছিলেন। তারপর থেকেই তার পরিবারে ঘন ঘন মৃত্যু হতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, গিরিডির ওই বাড়ি কেনার সাথে যে মৃত্যুর যোগাযোগ আছে সেটা বুঝলেন কি করে? তিনি বললেন, প্রথমে তো বুঝিনি, তবে
পরে ক্রমে বুঝলাম। আমি এবার প্রশ্ন করলাম, আচ্ছা, মৃত্যু কি ওই গিরিডির বাড়িতেই হয়েছে? উত্তরে উনি বললেন, না, কলকাতার বাড়িতেই হয়েছে। তবে মৃতরা সকলেই ছুটি ছাটায় কয়েকদিনের জন্যে গিরিডির বাড়ি গিয়েছিল, স্থায়ীভাবে থাকেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে স্থায়ীভাবে কে থাকেন ওখানে? আমার এই প্রশ্নের জবাবে এবার উনি বললেন, সব বলছি, শুনুন। স্থায়ীভাবে বলতে গেলে থাকি আমি ও আমার স্ত্রী। আমরা স্বামী স্ত্রী মিলে স্থায়ীভাবে থাকার জন্যই ওই বাড়িটা কিনি, আর কেনার পর দুটো নতুন মহল তৈরি করে নিই। কিন্তু বলে তিনি কপালে একটা হাত দিয়ে কিছুক্ষণ নীরবে বসে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলেন, প্রথমে মারা গেল আমার ভাই ও ভাতৃবধূ। আমরা একান্নবর্তী পরিবার ছিলাম। তারপর আমার দুই অবিবাহিত কন্যা গেল। তারপর গেল পুত্রবধূ। এরপর গেল আমার একমাত্র পুত্র। আমি জানতে চাইলাম, এখন তাহলে আপনার সংসারে আর কে কে আছেন? উনি জানালেন, এখন আমি, গিন্নি আর একটি নাতি, ওই মৃত পুত্রের পুত্র। শুনে বললাম, আচ্ছা এবার বলুন, ওই বাড়ি কেনা আর মৃত্যুর মধ্যে যে একটা যোগাযোগ আছে, সেই সন্দেহ কি করে হলো আপনার? উনি জবাবে বললেন, সবকটি মৃত্যুই রোগ ভোগে হয়েছিল, তাই সন্দেহের কারণ ছিল না। কিন্তু শেষ দুটি মৃত্যু, অর্থাৎ আমার পুত্রবধূ ও পুত্রের মৃত্যুর আগে, রোগে পড়া ও মৃত্যুর মধ্যে বেশি সময় পাওয়া যায়নি। তবে এক মহাপুরুষ একবার করে দেখা দিয়েছেন। ওনার এ কথা শুনে আমার মনে বেশ একটা কৌতূহল হল। জিজ্ঞেস করলাম, মহাপুরুষ কোথায়? যদুপতি বললেন, গিরিডির বাড়িতে। বোধ করি বাড়িটা তাঁর আশ্রয়। আমরা কেনায় তিনি বিরক্ত হয়েছেন। আমি এবার বললাম, তাহলে বাড়িটা বেচে দেন না কেন? এতে উনি বললেন, বেচার চেষ্টা করেছি বেশ কয়েকবার, কিন্তু কেউ কেনেন না। দানপত্র করে দিতে চাইলেও কেউ নিতে চায় না। হয়তো এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বাড়িটা আঠার মতো আমার হাতে আটকে থেকে আমাদের ক্ষতি করছে। এখন এখন একমাত্র শিবরাত্রির সলতে আমার ওই নাতিটাই আছে। আমার নাতিটাকে বাঁচাও ঠাকুর, আমার নাতিটাকে বাঁচাও। বলে তিনি আমার একটা পা জড়িয়ে ধরলেন। আমি সঙ্গে সঙ্গেই বললাম, আরে করেন কি, আরে এতে যে আমার পাপ হবে। তবে ওই মহাপুরুষ খুবই শক্তিশালী মনে হচ্ছে, তাই কাজটা খুব শক্ত, আর খরচাপাতিও অনেক হবে। আমার এই কথা শুনে উনি প্রায় সঙ্গে সঙ্গেই বললেন, হোক হোক, আপনি আয়োজন করুন। এরপর দিন 15 আমি আর আমার সেই দুই চেলা অনাদি আর মহেন্দ্র মিলে কলকাতা এবং আরও নানা জায়গায় ঘুরে ঘুরে সস্তায়নের সমস্ত উপকরণাদি কিনে
সংগ্রহ করলাম। টাকা পয়সার অভাব যেহেতু ছিল না, তাই কোনো ত্রুটি রাখলাম না। সকল উপকরণ সংগ্রহ শেষ করে আমি যদুপতি বাবুকে বললাম, চলুন, এবার আমাদেরকে গিরিডি রওনা হতে হবে। আপনি আর আপনার স্ত্রী যাবেন সাথে। যদুপতি জিজ্ঞেস করলেন, আমার নাতিটি? বললাম, ওকে এখানে রেখে যেতে হবে। তারপর ওনার সেই নাতির বুকে একটা শাস্ত্রোক্ত মন্ত্রপুত কবচ পরিয়ে দিয়ে আমরা গিরিডি রওনা হয়ে গেলাম। সন্ধ্যার আগেই আমরা গিরিডি এসে পৌঁছালাম। যদুপতি বাবুর মস্ত বাড়ি। তিনি আমাদের তিনজনকে বাড়িটি দেখালেন। একটা পুরনো মহল, এটা তিনি কিনেছিলেন, আর দুটো নতুন মহল, যা তিনি নিজে তৈরি করে নিয়েছিলেন। নতুন ও পুরনো মহলের মাঝে একটা মস্ত উঠোন, কিছু ফুলের গাছ আর একটা প্রকাণ্ড বেল গাছ। আমাদের থাকার জায়গা হলো পুরনো মহলের নিচের ঘরে। আমরা ঘরে এসে বিশ্রাম নিতে শুরু করলাম। এর খানিকক্ষণ পর যদুপতি বাবু এলেন। তখন সস্তায়নের ব্যাপারটা নিয়ে কথাবার্তা চলছিল। এমন সময় একজন বুড়ো লোক প্রায় বিনা নোটিশেই খরম পায়ে এসে ঘরে ঢুকলেন। তাঁর গা খালি, পরনে একটা খাটো ধুতি আর কাঁধে একটা গামছা। তিনি আমাদেরকে সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছ? আমি কারণ বললাম। তিনি বললেন, বটে, তা পারবে তো? আমি উত্তরে বললাম, চেষ্টা করে দেখি। উনি তখন বললেন, আচ্ছা, ঠিক আছে, দেখো তবে চেষ্টা করি। তারপর মহেন্দ্র ও অনাদির দিকে তাকিয়ে বললেন, এই যে, তোমরা আবার এর মধ্যে কেন? আরে মারা পড়বে যে। মহেন্দ্র বলল, আগে এই তো আমাদের পেশা। উনি শুনে বললেন, পেশা বটে? শোনো, আবার বলছি, যদি বাঁচতে চাও তাহলে পালাও, না হলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। তারপর অনাদিকে বললেন, এই যে, তোমার বাড়ি তো রানী পুকুরে, তাই না? অনাদি মাথা নেড়ে হ্যাঁ বলতেই বললেন, তাই এখানে সাধ করে কেন মরতে এলে বাবু? বলে মহেন্দ্রকে আবার বললেন, ওহে, তোমার বাড়ি তো বামুনদারা গায়ে। মহেন্দ্র জবাব দিল। আগে হ্যাঁ। মহেন্দ্র জবাব দিতেই উনি বললেন, শোনো, শেষবারের মতো বলছি, যদি ভালো চাও তাহলে এখনই সরে পড়ো। আর আমার দিকে তাকিয়ে বললেন, তোমার লজ্জা করে না? দুটো বামুনের ছেলেকে নিয়ে এসেছো এখানে মারবার জন্য? তোমার আর কি? আচ্ছা, আমিও দেখি যে তুমি কেমন সস্তায়ন করতে পারো। বলে আবার যেমন এসেছিলেন তেমনি চলে গেলেন।
আমি ভাবলাম উনি হয়তোবা কোনো পাড়ার মাথা পাগলা বুড়ো, যারা অযাচিত ভাবে এসে আগ বাড়িয়ে উপদেশ দিয়ে যান। উনি চলে যাওয়ার পর আমি যদুপতি বাবুকে জিজ্ঞেস করলাম, ইনি কে? আমি এই প্রশ্নটা করতেই দেখলাম যদুপতি বাবু একেবারে যেন একটা কাঠের পুতুলের মতো বসে নিষ্পলক দৃষ্টিতে ওনার প্রস্থানের দিকে ফ্যাকাশে মুখে চেয়ে রইলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, মশাই, ও মশাই, লোকটা কে? তৃতীয়বারে আমার প্রশ্ন শুনে যদুপতি শুকনো গলায় বললেন, ইনি তিনি, সেই সেই মহাপুরুষ। আমি জানতে চাইলাম, চিনলেন কি করে? যদুপতি বাবু বললেন, আমার পুত্রবধূ ও পুত্রের মৃত্যুর আগে দুবার এসেছিলেন তিনি। জিজ্ঞেস করলাম, কোথায়? উনি বললেন, ঠিক এই ঘরেই, এই রকম সন্ধ্যাবেলায়। আমি ভূত প্রেত ব্রহ্মদৈত্য অনেক দেখেছি আগে, কিন্তু এই মহাপুরুষ যেই হন না কেন, এমন শক্তিশালী ব্রহ্মদৈত্য এভাবে সরাসরি আগে দেখিনি। আমি বুঝতে পারলাম যে এবার আমি সত্যিই এক কঠিন পরীক্ষার সামনে এসে পড়েছি। এই ঘটনার পর অনাদি বেঁকে বসল, বলল, মশাই, ছেলে বউ নিয়ে সংসার আমার, আমি এসবের মধ্যে থাকতে চাই না, আমাকে মাফ করুন। আর দেখলেন তো উনি কেমন সর্বজ্ঞ পুরুষ, আপনারা কি খেপেছেন? আমাকে মাফ করুন, আমি এসবের মধ্যে নেই। আমি তখন অনাদিকে অভয় দিয়ে বললাম, আহা, তোমার ভয় কি? কিন্তু অনাদি কিছুতেই রাজি হলো না, বলল, ভরসাই বা কি? না না, আমি নেই এইসবে। আমি আবার তাদের দুজনের উদ্দেশ্যেই বললাম, আরে ক্ষতি হলে তো আমার হবে, তোমরা তো কেবল দুজন আমার সঙ্গে এসেছো, তোমাদের দোষ কি? কিন্তু অনাদি শেষ পর্যন্ত কিছুতেই রাজি হলো না। তবে মহেন্দ্র জানালো যে সে আমায় সাহায্য করবে। পরদিন সন্ধ্যাবেলা আমি আর মহেন্দ্র পুরনো মহলের একটা চওড়া ঘরে সস্তায়নে বসলাম। যদুপতি বাবু ও তার স্ত্রী ঘরের একদিকে বসলেন। কথা হলো যে পরপর 3 দিন সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত চলবে সস্তায়ন, তারপর শেষ রাতে হবে পূর্ণাহুতি দান। প্রথম রাতে এমন কোনো বাধার সৃষ্টি হলো না, কেবল পাশের ঘরে একজোড়া খড়ম পায়ে কেউ যেন সারা রাত পায়চারি করতে থাকলো। সে যে কে তা সবাই বুঝতে পারল। সেদিন শেষ রাত্রে পূর্ণাহুতি দান সম্পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় দিনেও সস্তায়নের কাজ যথারীতি সুষ্ঠুভাবেই সম্পন্ন হল। এবার তৃতীয় দিনের সস্তায়ন যথারীতি সঠিক সময়েই শুরু হল। অনাদি কি ভেবে যেন আজ এ ঘরে এসে আমাদের সাথে যোগ দিল। এ ঘরে সস্তায়ন চলছে, আর পাশের ঘরে চলছে সেই খড়ম পায়ে পায়চারির আওয়াজ। তৃতীয় রাতের সস্তায়ন শেষে যেই পূর্ণাহুতি দেবার আয়োজন করছি, এমন সময় হঠাৎ যেন বিকট শব্দ আর চিৎকারের আওয়াজ শোনা যেতে লাগল। ওই আগেকার দিনে ডাকাতরা যেমন আওয়াজ করে বাড়িতে চড়াও হতো, ঠিক সেই রকম। ক্রমে শব্দ কাছে এগিয়ে এলো। যদুপতি বাবু ও
ও তার স্ত্রী ভয়ে তটস্থ। মহেন্দ্র আর অনাদিরও সেই এক অবস্থা। আমিও ভয় দিয়ে বললাম, যাই দেখুন না কেন, আপনারা কিন্তু ভয় পাবেন না বা আসন ছেড়ে উঠে যাবেন না। সেই শব্দ এবার একদম বাড়ির কাছে চলে এলো। আর 2-3 মিনিটের মধ্যে বিরাট আকায় 4 জন পুরুষ ঘরের মধ্যে প্রবেশ করল। তারা সম্পূর্ণ উলঙ্গ, কেবল পায়ে খড়ম, গলায় আর হাতে রুদ্রাক্ষের ডোর, আর সবার হাতেই একটা করে প্রকাণ্ড নরকপাল। তারা আমার কাছে তাদের নরকপাল পেতে দাঁড়ালো। আমি প্রত্যেকের নরকপালে কারণ বাড়ি ভরে দিতে লাগলাম। যদুপতিবাবু খরচের ব্যাপারে কোনো কার্পণ্য না করার জন্য প্রচুর কারণ বাড়ির আয়োজন ছিলই। তারা প্রত্যেকে 8-10 বার কারণ বাড়ি পান করে বিকট চিৎকার করতে করতে প্রস্থান করল। ওরা আসার আগেই পূর্ণাহুতি দান সমাধা হয়ে গিয়েছিল। কান পেতে শুনলাম, না, পাশের ঘরে আর খড়মের পায়চারির কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। খড়মের পায়চারির শব্দ শুনতে না পেয়ে মনটা আনন্দে ভরে উঠল। পরদিন সকালে আমি যদুপতিবাবুকে বললাম, সস্তায়ন সার্থক হয়েছে, আপনাদের সব বিপত্তি কেটে গেল। যদুপতিবাবু জিজ্ঞেস করলেন, কিভাবে বুঝলেন? আমি বললাম, ওই যে ওরা এসে কারণ বাড়ি পান করে গেলেন, ওটাই তো সার্থক সস্তায়নের চিহ্ন। যদুপতিবাবু শুনে জিজ্ঞেস করলেন, ওরা কারা? প্রীতজনী? বললাম, না, ওনারা ভৈরব। পুনে জঙ্গলে পাহাড়ে পর্বতে থাকেন, তান্ত্রিক ক্রিয়ার খবর পেলে আসেন। যদুপতিবাবু জানতে চাইলেন, ওনারা খবর পাবেন কি করে? বললাম, তা না হলে হাহার ওরা ভৈরব কেন? মন্ত্র শক্তির বলে ওনারা সব জানতে পারেন। শুনে উনি বললেন, কিন্তু এখানে কাছাকাছি তো কোনো পাহাড় পর্বত নেই। আমি বললাম, কেন হিমালয়? যদুপতিবাবু ভাবলেন আমি হয়তো পরিহাস করছি। বললেন, আপনি বোধহয় পরিহাস করছেন। আমি তখন বললাম, পরিহাস নয়, সাধনার বলে ওনারা মনের গতি লাভ করেছেন। যেমন অনায়াসে দূরের সব খবর জানতে পারেন, তেমনি মনের বেগে চলাচলও করতে পারেন। আমার কথা শুনে এবার যদুপতিবাবু আমাকে জিজ্ঞেস করলেন, কই সস্তায়নের সফলতা সম্পর্কে ওনারা তো কিছু বললেন না। উত্তরে বললাম, ওনারা যার তার সাথে কথা বলেন না। এই যে এসে কারণ বাড়ি পান করে সন্তুষ্ট হয়ে ফিরে গেলেন, এর থেকেই বুঝে নিতে হবে যে সস্তায়ন সার্থক। যদুপতিবাবু এবার জানতে চাইলেন, আর সন্তুষ্ট না হলে? বললাম, সর্বনাশ। তৃপ্তিমতো কারণ বাড়ি না পেলে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যেতেন, কাউকে আর জীবিত থাকতে হতো না। এরপর কিছুক্ষণ থেমে আমি ওনাকে বললাম, যাক, এবার আপনি নিশ্চিন্তে এই বাড়িতে বসবাস করুন, আর আপনার নাতির ফাঁড়াও কেটে গেছে।
পরে, অনেক দিন পরে যদুপতি বাবুর নাতির বিয়ের নেমন্তন্ন পেয়েছিলাম। এখন বোধহয় উনি কত হয়েছেন। আসলে এসব তো অনেক দিন আগেকার কথা। যাই হোক, সেদিনই আমরা তিনজনে বাঁকুড়া অভিমুখে রওনা দিলাম। ভোর রাতে এসে স্টেশনে নামলাম। স্টেশনের বাইরেই আমার পুরনো চাকর গোবিন্দ দাঁড়িয়েছিল। আমাকে দেখেই ডুকরে কেঁদে বলল, বাবু, আর বাড়িতে কি করতে যাবেন? ওর সেই কথা শুনেই আমি বুঝলাম যে সেই মহাপুরুষ আমার সর্বনাশ না করে ছাড়েননি। চাকরের কাছেই শুনলাম যে সস্তায়নের শেষ রাতে ওলা ওঠায় আমার স্ত্রী, ছেলে মেয়ে সবাই মারা গেছে। তখনই ফিরলাম বাড়ি, আর গেলাম না। আমি সেই মহাপুরুষকে গৃহ ছাড়া করেছিলাম, তিনিও আমাকে গৃহ ছাড়া না করে ছাড়লেন না। তারপর থেকেই এভাবে ঘুরে ঘুরে বেড়াই। 20-20টা বছর পার হয়ে গেল। আরো যে কতদিন এভাবে ঘুরে বেড়াতে হবে কে জানে। মহানন্দ ঠাকুর থামলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বললেন, তাই বলছিলাম বাবা, ও পথে যেও না। ওই পথ সকলের সয় না। যারা তান্ত্রিক ক্রিয়াকর্ম করে তাদের বেশিরভাগেরই আমারই মতো দশা হয়। তোমার এখনো ফেরবার পথ আছে, ফিরে যাও। এই বুড়ো মানুষের কথাটা শোনো। মহানন্দ ঠাকুরের সেই ঘটনা আর তার শেষে বলা এই কথাগুলো শুনে তাই ফেরাটাই স্থির করলাম। এতক্ষণ আপনারা শুনলেন লেখক প্রমথনাথ বিশের কাহিনী অবলম্বনে গল্প মহানন্দ তান্ত্রিক ও সস্তায়ন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে কমেন্টের মাধ্যমে আপনাদের সুচিন্তিত মতামত জানাতেও ভুলবেন না যেন আমাদের। আজকের গল্পের মুখ্য চরিত্রে যারা ছিলেন তারা হলেন গল্পকথক ডক্টর স্বদেশ মান্না, মহানন্দ তান্ত্রিক, মহাপুরুষ এবং তান্ত্রিকের চাকর গোবিন্দ। এই তিনটি চরিত্রকে যিনি প্রাণ দিয়েছেন তিনি অভিনেতা অর্ধেন্দু মজুমদার। যদুপতির চরিত্রে ছিলেন সোমনাথ মজুমদার। মহানন্দ তান্ত্রিকের দুই শিষ্য বা চেলার ভূমিকায় ছিলেন অর্ক ভাওয়াল ও সোমরাজ সাহা। গল্পটি সম্পাদনা করেছেন প্রিয় লেখিকা অর্পিতা চক্রবর্তী কণ্ঠ। আজকের গল্পের সমগ্র নির্মাণ, পরিচালনা, পোস্টার এবং আবহ সবটুকুই করেছেন অর্ধেন্দু মজুমদার। গল্পের সূত্রধর আমি আপনাদের রূপকথা। আজ তবে এ পর্যন্তই। খুব শীঘ্রই আমরা টিম টিফিন বক্স আপনাদের জন্য এনে হাজির করব আরেকটি সুন্দর গল্প। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।